হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজকে আমাদের টপিক এখানে যেটি রয়েছে সেটি মোবাইল অ্যাডিকশনকে নিয়ে রয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তো টপিকটি সম্পর্কে আমরা আলোচনা করব এবং টপিকটিতে লেখক কি বলার চেষ্টা করছেন এবং বর্তমান পরিসরে যে ধারণাটি দেওয়ার চেষ্টা করছেন সেই ভাবনাটিকে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সো এখানে মোবাইল অ্যাডিকশন এবং যে হেডিংটি দেওয়া রয়েছে প্রত্যেকবারের মতো আবারও একই কথা, হেডিংয়ের দিকে নজর রাখো তোমরা। এবং হেডিংটিতে এখানে যে নামটি দেওয়া রয়েছে বিচ্ছিন্নতার শিকার। তো কোথাও না কোথাও লেখক এই হেডিংয়ের মাধ্যমেই বুঝিয়ে দিতে চাইছেন যে মোবাইল অ্যাডিকশনের দ্বারা সাধারণ যে ব্যক্তির মানে যার ব্যাপারেই এখানে কথা বলা হোক না কেন, সে কোথাও না কোথাও বিচ্ছিন্নতার শিকার। মানে এটা একটা নেগেটিভ কনসেপ্ট। লেখক পুরো প্রথমেই আমাকে বুঝিয়ে দিলেন যে এই হেডিংয়ের মাধ্যমে যে আমি যে টপিকটি নিয়ে কথা বলছি, দ্যাট ইজ মোবাইল অ্যাডিকশন, যার দ্বারা সমাজে কোথাও না কোথাও বিচ্ছিন্নতার শিকার হতে হচ্ছে ওই সমস্ত ব্যক্তিকে। আশা করি বুঝাতে পারলাম কি বলতে চাইছি। এবার লেখার মধ্যে আসি, যেখানে কি বলার চেষ্টা করা হচ্ছে সেটা নিয়ে একটু দেখা যাক। সো এখানে বলা হচ্ছে ছোটবেলায় নিপীড়নের নিপীড়নের শিকার হলে বড় হয়ে ইন্টারনেটের নেশায় মগ্ন হওয়ার সম্ভাবনা বাড়ে। মানে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট নিয়ে এখানে তার অ্যানালিসিস করা হচ্ছে। তো ছোটোবেলায় যাদের জীবনে দুঃখ দুর্দশা বা বিভিন্ন কারণে নিপীড়ন তাদেরকে সহ্য করতে হয়, বড় হয়ে তারা এখানে ইন্টারনেটের দ্বারা আকৃষ্ট হয়ে যায়, এটা সম্ভাবনা বাড়ে। এই ধারণা উঠে এসেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্বের এই ধারণা উঠে এসেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্বের এক শিক্ষকের নেতৃত্বে এবং পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার গবেষকদের সহযোগিতায় সম্পন্ন এক সমীক্ষায়। 18 থেকে 25 বছর বয়সী প্রায় 300 তরুণ তরুণীর অতীত ও বর্তমানের খোঁজ নিয়েছেন সমীক্ষকরা। তাদের সিদ্ধান্ত, যারা শৈশবে বারংবার ভীতিপ্রদ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তাদের নেট দুনিয়ায় নেশাগ্রস্ত হওয়ার প্রবণতা অন্যদের তুলনায় অনেকটা বেশি। বিশেষত শিশুকালে যৌন নিপীড়নের ঘটনা একবার ঘটে থাকলেও পরে অনুরূপ প্রবণতা দেখা দেয়। এই ধরনের সমীক্ষা কতটা নির্ভরযোগ্য তা নিয়ে সবসময়ই সংশয় থাকে। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা আমাদের এই এডিটোরিয়াল অ্যানালিসিসগুলো রেগুলার বেসিসে দেখো, তাদের মধ্যে একটা ধারণা হয়তো স্পষ্ট থাকবে যে কোথাও যে লেখাটা লেখা হচ্ছে যে কোনো টপিক নিয়ে, সেখানে কিন্তু কোনো না কোনো সার্ভের রেফারেন্স দেওয়া হচ্ছে। তাহলে এই সার্ভের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে কিন্তু এখানে খেয়াল রাখাটা দরকার। দেন আরও একটা ভিউ এখানে মাথায় রাখার দরকার রয়েছে যে এই যে শিশুকালে যৌন নিপীড়নের ঘটনা একবার ঘটে থাকলেও পরে অনুরূপ প্রবণতা দেখা যায়। আমাকে কিন্তু এখানে ইন্টারনেটকে নিয়ে কথা বলা হচ্ছে, বাট ইন্টারনেটের সাথে কানেক্টেড একটি ঘটনাকে এখানে তুলে ধরা হলো এবং যেটির ইমপ্লিমেন্টেশন নিয়ে অবশ্যই কথা বলা থাকবে। তার মানে তোমাকে কিন্তু কোনো একটি টপিক নিয়ে যখন কথা বলা হবে তার আশেপাশের টপিকগুলোকে একবার রিলেট করে নিতে হবে, তবেই কিন্তু তুমি ভালো লিখতে পারবে তোমাকে যে টপিকটি দেওয়া হবে, সেটা বাংলাই হোক কিংবা ইংলিশই হোক। এবার দেখা যাচ্ছে যে মাত্র কয়েকশো মানুষের উপর সমীক্ষা চালালে সেই সংশয় আরও জোরদার হওয়াই স্বাভাবিক। কিন্তু এই সমীক্ষা যে বিষয়টিকে জনপরিসরে তুলে এনেছে তার গুরুত্ব অনস্বীকার্য। সমাজবিজ্ঞানীরা এই বিষয়ে অনুসন্ধান ও গবেষণা আরও বড় আকারে এবং আরও গভীরভাবে চালিয়ে নিয়ে যাবেন, এমনটাই কাম্য ও প্রত্যাশিত। তোমরা যদি এই যে নেক্সট যে লাইনের জায়গাটা, মানে এই ধরন থেকে এখান থেকে দেখো, এটা কিন্তু তোমরা যে কোনো রাইটিংয়ে যেখানে তুমি সমীক্ষা ব্যাপারে কথা বলছো, তুমি কিন্তু এই ভাবটা প্রকাশ পেতে পারে তোমার ধারণায়। সেটা হতে পারে কোনো ক্রিমিনাল বেসিসে কোনো রেকর্ডের নিয়ে যদি তুমি বলো, কিংবা রেপ কেস বেড়েছে কিনা, কিংবা এডুকেশন সিস্টেম কোথায় কেমন আছে, হেলথ সিস্টেম কেমন আছে, কোনো সমীক্ষার ডেটা নিয়ে তুমি কথা বলছো, সেখানে তুমি এই পয়েন্টটা তুলে ধরতে পারো যে যে এই টাইপের সমীক্ষাকে কতটা পরিমাণে আমরা বিশ্বাস করব তা একটা কোশ্চেন মার্কের ব্যাপার। কারণ কয়েকশো মানুষের উপর সমীক্ষা চালালেই সেই সমীক্ষার যে
সমীক্ষা চালালে সেই সংশয় আরও জোরদার হয়ে যাবে এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। বাট এই যে টপিকটা যারা কিনা এই সমীক্ষাটি করেছে, সেই সমীক্ষা পরিসরে যেটা তুলে ধরে আনা হয়েছে সেই গুরুত্ব অনস্বীকার্য, এবং সমাজ বিজ্ঞানীরা এই বিষয়ে আগামী দিনে আরও এখানে রিসার্চ করবেন এবং সেই ব্যাপারে আমাদের কাছে রিপোর্ট আসবে, এটাই কাম্য এবং প্রত্যাশিত। পুরো লাইনটা কিন্তু তুমি সুন্দরভাবে নিজের লেখায় ছেপে দিতে পারো কোনো ভুল ছাড়া। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, রেগুলার প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু আমাদের এই ফাউন্ডেশনটা স্ট্রং হয়, যে কোনো একটা লেখাতে আমি কোন লেখাটা দিতে পারি, যেটা আমাকে কিন্তু ভাবতে হবে না। কারণ তুমি কিন্তু আর পরীক্ষার হলে গিয়ে ভাববে না যে সমীক্ষা রিলেটেড কোনো একটা লাইন তুমি যদি লেখো, সেই লেখাটার আগে পিছে তুমি কি লিখবে। আমি আশা করি বোঝাতে পারলাম। অর্থনীতি এবং প্রযুক্তির যৌথ প্রভাবে বা তাড়নায় সমাজ দ্রুত বদলাচ্ছে। অনিবার্যভাবেই সেই পরিবর্তনের বিপুল প্রভাব পড়ছে শিশু, কিশোর ও তরুণদের উপর। পরিবর্তনের নানা রূপ সমাজের সর্বস্তরে প্রতিনিয়ত প্রকট। নেট আসক্তি তার একটি পরিচিত এবং ইতিমধ্যেই বহু চর্চিত রূপ। এগেইন দেখো, আমি এই লাইনটা কখনো মিথ্যে বলতে পারি না যে আমাদের ইকোনমি বদলাচ্ছে, আমাদের টেকনোলজি বদলাচ্ছে এবং যার জন্য আমাদের সমাজের কন্টিনিউয়াস চেঞ্জ আসছে এবং এই যে পরিবর্তনের প্রভাব আসছে সেটা সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপর অ্যাপ্লিকেবল, এবং এই যে পরিবর্তনের বিভিন্ন আলাদা আলাদা রূপ সেটা সর্বস্তরে এটি প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস বেসিসে হচ্ছে, যার ফলস্বরূপ নেট আসক্তি একটা কমন পয়েন্ট এবং যেটি সবার দ্বারা পরিচিত এবং সকলের দ্বারা এখানে প্রচলিত ধারণা এবং চর্চার মধ্যেও রয়েছে। তার কত শতাংশ শৈশবের নিপীড়ন বা লাঞ্ছনার পরিণাম তা নিয়ে তর্ক ও গবেষণা চলতেই পারে, কিন্তু এমন কথা মনে করার প্রভূত কারণ আছে যে নিপীড়ন এবং আসক্তি দুয়ের পিছনেই সমাজের এক গভীর ব্যাধি অনেকাংশে দায়ী। সেই ব্যাধি এক অর্থে বিচ্ছিন্নতার ব্যাধি। বিচ্ছিন্নতা কার্যত সর্বব্যাপী এবং সর্বগ্রাসী। এবার এই বিচ্ছিন্নতা রিলেটেড তোমাদেরকে বেশ কিছুদিন আগে একটি টপিক করিয়েছিলাম, যেটি ছিল হচ্ছে গিয়ে এল্ডারলি পিপল, বয়স্ক ব্যক্তিদের সাথে সমাজের বা তার পরিবারের বিচ্ছিন্নতা। তাহলে দেখো তুমি কি সুন্দরভাবে টপিকটিকে, যদি ওই টাইপের টপিক আসে তাহলে এখানে বিচ্ছিন্নতার লাইনগুলোকে সেখানে ব্যবহার করতে পারো। তো আমাদের রাইটিংয়ে না আমরা এটাই শিখি যে কিভাবে কোনো একটি টপিককে ভাববো এবং কত তাড়াতাড়ি লিখবো। WBCS, মিসলেনিয়াস, বিভিন্ন আলাদা আলাদা এক্সামের যে টপিকগুলো আমাদের জন্য প্রয়োজনীয় হয়। তাই ডেসক্রিপশনে খেয়াল রেখো, যদি মনে হয় আমাদের সাথে রাইটিং ক্লাস করতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো বহু মানুষের জীবনে পারিবারিক কাঠামোয় পুরনো যোগসূত্রগুলি বহুলাংশে ছিন্ন হয়েছে, তার সঙ্গে সঙ্গে এবং বহু ক্ষেত্রে তার থেকেও অনেক বেশি প্রবলভাবে ছিন্ন হয়েছে পুরনো প্রতিবেশের সংযোগ। পাড়া কথাটির সেখানে কার্যত অচল হয়ে গিয়েছে। তো খুবই স্বাভাবিক, আমরা যেভাবে আর কি, মানে আমি কেন এই ব্যাপার নিয়ে কথা বলছি, বিকজ আমি ইন্টারনেটকে নিয়ে কথা বলছি। ইন্টারনেটে যখন আমি নেট দুনিয়াতে নিজেকে সংযুক্তিকরণ দেখাচ্ছি, তখনই তো আমি বিচ্ছিন্নতায় ভুগছি আমার সামাজিক জীবন থেকে, তাই না? আমি তো যে কোনো একটা জায়গায় নিজেকে কানেক্টেড রাখতে পারবো, তাহলে সমাজে আমি কানেক্টেড নেই, আমি এখানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি সমাজের বহুল প্রচলিত যে সমীক্ষাগুলো এখানে যেগুলো তুলে রাখছে, বা যেই জিনিসগুলি আমাদের কাছে এতদিন ধরে খুবই নর্মাল ছিল, সেই জিনিসগুলি এখন আর আমাদের কাছে নর্মাল নেই। আমরা বহুলাংশে এই যোগসূত্রগুলি থেকে নিজেদেরকে অনেকটা দূরে করে নিয়েছি। কিন্তু বিচ্ছিন্নতা এই সমাজকে গ্রাস করেছে আরও ব্যাপক এবং গভীর অর্থেও। ব্যক্তি মানুষ তার জীবনের নানা পরিসরে প্রায়শই অন্যের সঙ্গে স্বাভাবিক সংযোগ খুঁজে পায় না। পারস্পরিক যোগাযোগ পরিণত হয়েছে বিভিন্ন ধরনের লেনদেনের যান্ত্রিকতায়। পারিবারিক স্তরে এমন কি অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের পরিসরেও এই প্রবণতা উত্তরোত্তর তীব্রতর হয়ে চলেছে। খুবই স্বাভাবিক, মানে আমরা যদি বর্তমান সমাজকে একটুখানি আরও গভীরভাবে একদম কাছ থেকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে জীবনের মানুষের মধ্যে একাধিকভাবে এতটাই বিচ্ছিন্নতা বেড়ে গেছে, তাদের পারিবারিক স্তরেও কিন্তু সম্পর্কের অবনতি ঘটেছে এবং এই সম্পর্কের অবনতি কন্টিনিউয়াস বেসিসে উত্তরোত্তর বেড়েই চলেছে এবং তীব্রতর হয়ে চলেছে। এই প্রবণতাকে অবক্ষয় বা বিকৃতি গোছের অভিধা দিয়ে নিন্দা করে লাভ নেই, কিন্তু তার বাস্তব পরিণামগুলিকে বোঝার চেষ্টা করা জরুরি।
একটি পরিণাম এই যে শিশুরা ক্রমশই সামাজিক বিচ্ছিন্নতার বড় রকমের মাশুল গুনতে বাধ্য হচ্ছে। নিপীড়ন বা লাঞ্ছনতার একটি দিক এ কথা বলার অপেক্ষা রাখে না যে শিশুরা অতীতে নিপীড়িত বা লাঞ্ছিত হয়েছে। দুর্বলের উপর সবলের উপদ্রব এক কালজয়ী ব্যাধি। তো খুবই স্বাভাবিক যে এই যে আমার প্রবলেমসগুলো রয়েছে, এই প্রবলেমগুলোকে শুধু আমি প্রবলেম হিসেবে দেখে রাখলাম এবং তার কোনো সলিউশন নিয়ে চিন্তাভাবনা করলাম না, এটা আমাদের কাছে কখনোই কাম্য হতে পারে না। এই সময়ে আমরা যদি ব্যাপারটাকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করি, তার যে যে রেজাল্টগুলো আসছে সেগুলো কেন আসছে সেটাকে এখানে প্রয়োজনীয়তা দেওয়ার কথা বলা হচ্ছে, সেই ব্যাপারটা ভাবনা চিন্তা করার কথা বলা হচ্ছে। এবং এরই একটি পরিণাম হিসেবে শিশুরা কন্টিনিউয়াসলি এখানে নিজেদেরকে বিচ্ছিন্ন ভাবছে এবং তাদেরকে এটার মাশুল দিতে হচ্ছে। এবং এটাই বলা হচ্ছে যে যে শিশুরা অতীতেও নিপীড়িত হয়েছিল এবং দুর্বলের উপর সবলের যে উপদ্রব সেটা কালজয়ী একটি ব্যাধি, মানে সেটা আজকের ঘটনা নয়, সেটা আগেও ঘটেছে। বিশেষত পারিবারিক বা প্রাতিবেশিক পরিসরে যৌন নিপীড়নের অজস্র কাহিনী সামাজিক অনুশাসনের ঘেরাটপে গুমড়ে মরেছে। বাইরের পৃথিবীতে সেই যন্ত্রণা প্রকাশও পায়নি। খুবই স্বাভাবিক, এরকম যৌন নিপীড়নের বিভিন্ন ঘটনা যখন মানুষজন অনেকটা অসহায় বোধ করে তখন তারা সেটিকে কি মনে করে, বিশেষ করে মেয়েদের সাথে যখন এই টাইপের ঘটনা ঘটে তখন তারা সেই ঘটনাটিকে পাঁচকান হওয়ার যাতে না হয় তার ভয়ে তারা কি করে সেটাকে চুপ করিয়ে রেখে দেয়। কিন্তু আজকের শিশুরা অনেকেই যে নিঃসঙ্গতার মধ্যে দিন কাটায় তা ওই যন্ত্রণার এক নতুন মাত্রা যোগ করে। মানে ওই যে যন্ত্রণা আগে ছিল নিপীড়নের, এখন সেই শিশুগুলি আবার একা একা দিন কাটাচ্ছে, তা সেটাতে একটা নতুন রকমের অ্যাডিশন হয়েছে বলা যায়। কেবল প্রত্যক্ষ নিপীড়নের অভিজ্ঞতা নয়, তাদের দৈনন্দিন জীবনের বিচ্ছিন্নতা নিজেই এক গভীর এবং স্থায়ী বেদনার কারণ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে তাদের আশ্রয় হয়ে দাঁড়ায় হাতের মুঠোয় ধরা ছোট্ট যন্ত্রটি, যার পর্দায় তার কাছে ধরা দেয় অনন্ত বিনোদনের পসরা। মানে যখন সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সমাজের থেকে, তার প্রতি কেউ সময় দিচ্ছে না, তখন সে ভাবছে যে হাতের মুঠোয় ধরা এই ছোট্ট ফোনটি তাকে একটা নতুনভাবে একটা জগৎ দেবে, তার তার কাছে একটা নতুন জীবন তৈরি করে দেবে। যে শিশুকে তার একাকিত্বের প্রতিষেধক বা প্রলেপ হিসেবে হাতে একটি মোবাইল ধরিয়ে দেওয়া হয়, অতি দ্রুত ওই যন্ত্রটি কিভাবে তার মনোভুবনকে গ্রাস করে ফেলে তা আজ সর্বজন বিদিত। খুবই স্বাভাবিক, আজকালকার দিনে ইনফ্যাক্ট তোমরা তোমাদের আশেপাশে বিভিন্ন ফ্যামিলিতে দেখবে, ইটস নট অ্যাবাউট লাইক এডুকেটেড ফ্যামিলি অর আনকালচার্ড ফ্যামিলি, ইন এভরি সেক্টর তারা কি করে, কোনো একটি বাচ্চা খাচ্ছে না, মানে হয়তো 1 বছরও বাচ্চাটির বয়স হয়নি, খাচ্ছে না, তাকে একটা কার্টুন দেখিয়ে দিল, মোবাইলটা হাতে ধরিয়ে দিল, কেন? তাহলে হয়তো সেটা মাই হোক কিংবা বাবাই হোক, সে যেই যেই মানে আমি জেন্ডার ইকুয়ালিটিকে বেস করে বলছি, যে কাজ যে হয়তো তো ফোনটি হাতের মধ্যে ধরিয়ে দিল, মা তাড়াতাড়ি করে তার 5 মিনিটের কাজটি করে ফেললো। হয়তো আমরা আমরা তো এরকম নিজেরাও খেয়াল করেছি যে আমাদের ছোটোবেলায় আমরাও খেতে চাইতাম না, মায়েরা আমাদেরকে ঘন্টার পর ঘন্টা আমাদের সাথে সময় কাটাচ্ছেন, তারা আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছেন, বা আমাদের চোখের সামনে আমরা হয়তো কোনো ছোট শিশুকে বড়ও হতে দেখেছি। কিন্তু আজকের যে দুনিয়া, সেই দুনিয়াতে সত্যি কি সেই সময়টা একটা শিশুকে দেওয়া হয়? এবং না দেওয়ার জন্য নিজেদের জীবনের সময়কে অন্যভাবে বিনোদনের কাঠামোতে তুলে ধরার জন্য একটি বাচ্চার হাতে মোবাইল ফোন ধরিয়ে দেওয়াটা কতটা কাম্য, এটা সত্যি প্রশ্নের ব্যাপার। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই অনেকের মন ক্রমশ বিচ্ছিন্নতাকেই বরণ করে নেয়, বিচ্ছিন্ন অস্তিত্বেই স্বস্তি পায়, অন্য মানুষের সঙ্গে স্বাভাবিক সংযোগ তার কাছে অস্বস্তিকর হয়ে ওঠে। এই যে সেই সমস্ত শিশুরা যারা মোবাইল ফোন নিয়ে দেখতে ভালোবাসে, চলতে ভালোবাসে, তাদের কি হয়, আস্তে আস্তে সমাজের কোনো মানুষ যদি স্বাভাবিকভাবে তাদের কাছে সংযোগ তৈরি করার চেষ্টা করে তখন সে অস্বস্তিকর বোধ করে। বহু শিশু কিশোর তরুণের পারস্পরিক যোগাযোগের ভুবনটি এখন ইন্টারনেটের পরিসরেই স্থানান্তরিত হয়েছে। এক বিচিত্র দান্ডিক প্রক্রিয়ায় অনন্ত এবং অবিরত সংযোগের প্রযুক্তি হয়ে উঠেছে অপার বিচ্ছিন্নতার ধারক ও বাহক। স্বভাবতই যে শিশু কোনো যন্ত্রণাদায়ক বা ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়, তার কাছে এই সংযোগের আকর্ষণ আরও বেশি প্রবল হয়ে উঠতে পারে। সমীক্ষার রিপোর্টে এই সত্যেরই প্রতিফলন ঘটেছে। সিম্পল ব্যাপার, মানে এই যে সে স্বস্তি পাচ্ছে, কেন স্বস্তি পাচ্ছে? কারণ তার সাথে কারোর ডাইরেক্ট কানেকশন হচ্ছে না, উল্টে সে কি হচ্ছে, রিলিফ পাচ্ছে, তার মনের পরিসরে তার কাছে একটা নতুন দুনিয়া খুলে যাচ্ছে। তো যে শিশু
কোনোভাবে ভয়ঙ্কর অভিজ্ঞতায় কোনো না কোনো টাইমে শিকার হয়েছে, নিশ্চয়ই কোনো সংযোগের দ্বারা হয়েছিল। তো সেই সংযোগ সে আর চায় না, সে চায় সেই আকর্ষণ থেকে নিজেকে মুক্তি দিতে চায়, কিন্তু সে সংযোগবিহীন জগতে আকর্ষিত হতে চায়। সো এটাই এখানে লেখা রয়েছে। অনেক সুন্দর সুন্দর লাইন আমরা পেলাম, আশা করি তোমরাও বুঝলে। থ্যাংক ইউ, টেক কেয়ার।